মাল্টিভার একটা এমন টপিক যা লিঙ্ক রাখতে গেলে অলওয়েজ আগের ভিডিওসগুলোর সঙ্গে সিঙ্কটা রাখতে হবে, নাহলে কিন্তু পুরো ঘেটে যাবে। ওকে, যখন মাল্টিভেরিয়েট আমরা ব্যাচে পড়াতাম তখনও এই ট্রাভেলটা হতো। আগের উইকের পড়া ফলো আপ না করে এলে পরের উইকে ঘেটে যাবে, কারণ মাল্টিভেরিয়েটটা এতটাই একটা নোটেশন ওরিয়েন্টেড টপিক, নোটেশনটা একবার ঘেটে গেলে সব শেষ। ওকে, তো আমি এবার মাল্টিভেরিয়েটটা মোটামুটি ক্লোজারের পথে নিয়ে চলে যাব আস্তে আস্তে। দেখ, তো আমি কোথায় ছিলাম একবার বলছি। আমি ছিলাম হচ্ছে মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্টের আলোচনাতে। ঠিক আছে, এক্স ওয়ানটা হচ্ছে আমার রেসপন্স ভেরিয়েবল, বাকি এক্স টু এক্স থ্রি এক্স পি হচ্ছে আমার পিখানা কোভেরিয়েট। রেসপন্সের সঙ্গে বাকি কোভেরিয়েটগুলো কতটা হাইলি কোরিলেটেড সেইটা বোঝার জন্য আমরা ডিফাইন করেছিলাম কি মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট। কেন? তার কারণ আমরা প্রমাণ করেছিলাম যে মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ম্যাক্সিমাম কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন এক্স ওয়ান আর ওর যে কোনো লিনিয়ার প্রেডিক্টরের মধ্যে। ঠিক আছে, এইটা আমরা প্রুভ করেছিলাম। এনিওয়েজ, তো সেই প্রুফ টুফগুলো এখন অতীত। তো আমরা ডিনোট করছি এইভাবে রো 1.23p। এই রো 1.23p কে আমরা দুটো ফর্মুলায় পেয়েছিলাম, 1 মাইনাস ডেট সিগমা, সিগমা 1 ডেট সিগমা 2। এগুলো কি জিনিস আগের ভিডিওতে সব ব্যাখ্যা করা রয়েছে। আর আরেকটা ফর্ম পেয়েছি আমি এরকম, 1 মাইনাস ডেট আর বাই ডেট আর 2। এবার পরীক্ষা বা প্র্যাকটিক্যালে যে অঙ্কগুলো খুব পপুলারলি আসে সেগুলো আমি এবার করছি। ওকে, খুব ফেমাস অঙ্ক এটা, অ্যাকচুয়ালি একটা সিউর অঙ্ক। আমি বলছি এটা একটা বলবো, এটা একটা সিউর রেজাল্ট, সিউতে অঙ্কটা এসছে। এইটাও সিউর রেজাল্ট। ইনফ্যাক্ট এখানে আজকে যা যা বলবো প্রত্যেকটা সিউর অঙ্ক। আর লাস্টে আমি বলবো হোয়াট ইজ পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, সো আজকে ক্লাসটা একটু হেভি ক্লাস। দেখ, আশা করছি আর সপ্তাহখানেকের মধ্যে আমরা মাল্টিভেরিয়েটটাকে শেষ করতে পারবো। তারপর আমরা চলে যাব ডিজাইনে। তারপর পুরো ডিজাইন শেষ করে আমরা চলে আসবো আমাদের লাস্ট মডিউল, সার্ভাইভাল অ্যানালিসিস। ঠিক আছে, ওকে। লেটস সি। তো একদম প্রথম অঙ্কটা সিউর পেপারের অঙ্ক, বলছে মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু 0 ইফ অ্যান্ড অনলি ইফ রো আই যেটা 0, রো আই যেটা কি ijth এলিমেন্ট অফ দি কোরিলেশন ম্যাট্রিক্স, যেখানে যেটা কি 2 3 আপ টু পি। অর্থাৎ কি, আচ্ছা প্রথমত একটা ছোট্ট প্রিন্টিং মিস্টেক আছে এখানে, একটু অঙ্কটাকে ঠিক কর। এটা রো 1 যে, এটা আই হবে না, এটা 1 হবে। ঠিক আছে, প্লিজ এটাকে একটু কারেকশন করে নে। পেজ 23-তে এটা রো 1 যে হবে। এনিওয়েজ, তো রো 1 যে 0 মানে কি, রো 1 2, রো 1 3, রো 1 4, রো 1 পি 0। এনিওয়েজ, তো কি বলছে, বলছে মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্টটা 0 আসবে যদি
রো আই যেটা 0 হয়, আইটা হচ্ছে একই ফিক্সড, আর যেটা 2 to 3 to p। তো এখানে কেউ লিখতে পারে কমা দিয়ে i equal to 1, তাহলেও একই জিনিস হবে, তাহলে খুব একটা কারেকশন করতে হবে না। এবার ইফ পার্ট করছি, আমাকে কোরিলেশন ম্যাট্রিক্সে রো 1 2 রো 1 3 রো 1 p এই জায়গাটা পুরো 0 দিয়ে দিয়েছে। ন্যাচারালি রো 1 2 রো 1 3 রো 1 p এই জায়গাটা যদি 0 হয় তাহলে এই জায়গাটাও 0 হবে। কোয়াইট অবভিয়াস। ঠিক আছে, এইবার ওয়ান্স এগেন আমি করছি একটা পার্টিশন, বহুবার করেছি। এখানে 1 এই রিজিয়ানটাকে নিয়ে করলাম কি, এইটা R2 লিখলাম, এই 0 0 0 গুলোকে নিয়ে করলাম হচ্ছে রো টু কাল প্রাইম, আর এই 0 0 0 গুলোকে নিয়ে করলাম আমি রো টু কাল। ঠিক আছে, হলো। এইবার মজার ব্যাপার, ডিটারমিনেন্ট অফ আর যা, ডিটারমিনেন্ট অফ R2 ও তত। কেন? কারণ ডিটারমিনেন্ট অফ আর করা মানে 1 ইন্টু দ্য রেস্ট অফ দ্য ডেড ভ্যালু, দ্যাট ইজ 1 ইন্টু ডেড অফ R2, কারণ বাকি সমস্ত এলিমেন্টে 0 আছে, ফলে ডেটা আর ডেটা টু সেম। এবার রো স্কোয়ার 1.23p এর ফর্মুলা কি, 1 মাইনাস ডেট আর বাই ডেট R2, দে আর সেম। সো রো স্কোয়ার 1.23p কত হয়ে গেল, 0 হয়ে গেল। ইফ পার্ট শেষ। এবার অনলি ইফ পার্ট উল্টোটা, রো স্কোয়ার 1.23pটা 0 দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাকে প্রমাণ করতে হবে রো 1 যেটা 0 ফর অল জে রানিং ফ্রম 2 3 আপ টু p। উল্টোটা প্রুফ করতে বলছে, লেটস সি। তো রো স্কোয়ার 1.23pটা 0, তো রো স্কোয়ার 1.23p এর ফর্মুলা আমি বসিয়ে দিলাম, 1 মাইনাস ডেট আর বাই ডেট R2 ইকুয়াল টু 0। তাহলে যা আমার ডেট আর তাই আমার ডেট R2। এবার ডেটার মানে কি, পার্টিশন ম্যাট্রিক্সটা ডিটারমিন্যান্ট ভ্যালু, সেটা কত হবে, ডেট আর এর ভ্যালু কত হবে, ডেট R2 ইন্টু 1 মাইনাস রো টু কাল প্রাইম R2 ইনভার্স রো টু কাল। এটা হচ্ছে ডেট আর এর ভ্যালু। কেন? কারণ ডেট আরটা একটা পার্টিশন ম্যাট্রিক্সের ডেট ভ্যালু, যা ফর্মুলা তাই বহুবার বলেছি। ঠিক আছে, সেটা ইকুয়াল টু কি, ডেট অফ R2। তো দু সাইড থেকেই ডেট R2 কেটে গেল। এবার যেটা পড়ে আছে ভেতরে এই কোয়ান্টিটি, দিস কোয়ান্টিটি ইজ আ ডেফিনেটলি স্কেলার কোয়ান্টিটি। তো ডেট সাইন বসাই কি না বসাই ব্যাপারটা একই হবে, সেম হবে। হলো। সো রো টু কাল প্রাইম R2 ইনভার্স রো টু কাল করলাম, ইকুয়াল করলাম উইথ 0 করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার মজার ব্যাপার, আর ম্যাট্রিক্স বা কোরিলেশন ম্যাট্রিক্স পজিটিভ ডেফিনিট, তাহলে ওর যে কোনো সাবম্যাট্রিক্স R2 সেইটাও কিন্তু পজিটিভ ডেফিনিট, অবশ্যই, রাইট। এইবার R2 যদি পজিটিভ ডেফিনিট হয়, R2 ইনভার্সটাও কিন্তু পজিটিভ ডেফিনিট। এবার দিস ইজ আ কোয়াড্রেটিক ফর্ম অফ পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স। একটা পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্সের কোয়াড্রেটিক ফর্ম যদি 0-র সঙ্গে ইকুয়েট করি, তার মানে কি, করসপন্ডিং এই যে স্কেলারটা থাকবে, সরি করসপন্ডিং এই যে ভেক্টরটা থাকবে, সেটা কত হবে, একটা নাল ভেক্টর হবে। রিকল কর, এক্স কার্ল প্রাইম এক্স কার্ল, এটা একটা পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্সের কোয়াড্রেটিক ফর্ম। এক্স কার্ল প্রাইম এক্স কার্ল 0 হওয়া মানে কি, এক্স কার্লের ভ্যালু 0 হতে বাধ্য, এছাড়া আর কোনো অন্য কোনো ভাবে ওটা 0 হতে পারে না। এখানে আমার ভেক্টরটা কি আছে, রো টু কাল, রো টু কাল প্রাইম R2 ইনভার্স রো টু কাল, তাকে আমি ইকুয়েট করছি উইথ 0। ঠিক আছে, যেহেতু R2 ইনভার্সটা একটা পজিটিভ ডেফিনিট, তাই রো টু কাল প্রাইম R2 ইনভার্স রো টু কালটা 0 whenever রো টু কালটা 0। এবার রো টু কাল মানে কি, এই এলিমেন্টগুলো, এই যে রো টু কাল যদি কেউ ভুলে যায় তার জন্য দেখাচ্ছি স্যাম্পল।
বহুকাল আগে আমি করেছিলাম। এই যে রো টু কার্ল, এই যে রো টু কার্ল, এই যে তাহলে পুরো ভেক্টরটা জিরো হওয়া মানে কি, রো ওয়ান টু জিরো, রো ওয়ান থ্রি জিরো, রো ওয়ান পি জিরো। রো ওয়ান টু জিরো মানে রো টু ওয়ান জিরো, সবাই জিরো। সো রো ওয়ান যে জিরো হয়ে গেল ফর অল জে রানিং ফ্রম টু টু আপ টু পি। খুব সুন্দর অঙ্ক, সিউর অঙ্ক, পরীক্ষায় এসছে, কোনো চিন্তা নেই। পরীক্ষার দিন এই নোটটা করলেই আশা করছি সব উত্তর পেয়ে যাবে, আশা করছি আমি এটা। মানে ওই দিন আমাকে দরকার হবে বলে মনে হয় না, চান্সেস খুব কম। দু একটা অঙ্ক যে লাগতে পারে বড় জোর, সব এখানে পেয়ে যাবে আশা করি। সেইভাবেই নোটটা বানিয়েছি যাতে একদম সেলফ সাফিসিয়েন্ট হয়ে যায় জিনিসটা। আচ্ছা, এইবার আরেকটা রেজাল্ট দেখ। রেজাল্টের প্রুফটার ঝামেলার মধ্যে আমি যাচ্ছি না, জাস্ট আমি স্টেটমেন্ট দিচ্ছি। বলছে কোভ্যারিয়েটের সংখ্যা যদি কমিয়ে দিই আমি, এখানে আছে 2 3 আপ টু পি, অর্থাৎ পি মাইনাস 1 খানা আছে কোভ্যারিয়েট। আর এখানে কি আছে কোভ্যারিয়েট, 2 3 আপ টু পি মাইনাস 1, তাহলে পি মাইনাস 2 খানা কোভ্যারিয়েট। বলা হচ্ছে যদি কোভ্যারিয়েটের সংখ্যা আমি কমাই তাহলে কি হবে, মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্টটাও কিন্তু অ্যাকর্ডিংলি কমে যাবে। এইটা হচ্ছে বক্তব্য, ঠিক আছে? অর্থাৎ বাংলা কথা, সহজ কথা, মোর কোভ্যারিয়েট মোর ইনফরমেশন, হেন্স মোর কোরিলেশন। আমি স্ট্যাটিস্টিক্সের আন্ডার গ্রাজুয়েটের খবর চাইছি, আমি দুখানা কলেজেতে খবর বার করলাম, বেথুন ব্রেবন। যদি আমি আশুতোষকে অ্যাড করে দিই আমার কাছে আরও এক্সট্রা ইনফরমেশন চলে আসবে। সো যত বেশি কোভ্যারিয়েট তত বেশি ইনফরমেশন। সো এখানে কোভ্যারিয়েটের সংখ্যা বাড়লে মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট কি হবে, বেড়ে যাচ্ছে, ঠিক আছে? প্রুফটা আমি বলতেই পারি, প্রুফটা খুব ইজি। ইনফ্যাক্ট এরকম একটা প্রুফ তোরা ফার্স্ট ইয়ারে করেছিলি, বলতে পারবি কোন জায়গায়? দেখে কে বলতে পারে এটা? এই ঠিক করে বল একটু। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, কোরিলেশন ইন্ডেক্সে এরকম একটা রেজাল্ট ছিল, আরপি স্কোয়ার মোর দ্যান ইকুয়াল টু আরপি মাইনাস 1 হোল স্কোয়ার। কোরিলেশন ইন্ডেক্স যত অর্ডার বাড়বে, যত পলিনোমিয়ালটা আরো হাই অর্ডার হবে, তত আমার ওই ভ্যালুটা বাড়বে। এখানে কোনো পলিনোমিয়াল রিগ্রেশন নেই, এখানে আছে নাম্বার অফ কোভ্যারিয়েট নিয়ে আলোচনা। নাম্বার অফ কোভ্যারিয়েট যত বাড়ছে তত আমার ইনফরমেশনটাও বাড়ছে, তত আমার কোরিলেশনটা হাই হচ্ছে। প্রুফটা দু লাইনের প্রুফ, লিটারালি অ্যাবসলিউটলি দু লাইনের প্রুফ। দেখ বলছি, রো স্কোয়ার করলাম 1.23p, এটা হচ্ছে ফর্মুলা 1 মাইনাস ভেরিয়েন্স অফ E1.23p বাই ভেরিয়েন্স অফ x1। এটা আগে বলেছি কেন এই ফর্মুলাটা আসে, ঠিক আছে? E1.23p মানে কি, রেসিডুয়াল। রেসিডুয়াল মানে কি, অবজার্ভড রেসপন্স মাইনাস দ্য প্রেডিক্টেড রেসপন্স। এইবার x1.23p মানে কি, the multiple linear regression equation of x1 on x2 x3 xp। তাহলে এই যে প্যারামিটারস গুলো বসলো, এই প্রতিটা প্যারামিটার কোত্থেকে এসছে, লিস্ট স্কোয়ার এস্টিমেশন করে এসছে। সেই নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। তাহলে ভেরিয়েন্স অফ E1.23p মানে কত, এক্সপেকটেশন অফ E স্কোয়ার 1.23p। এর আগের কোন একটা ক্লাসে আমরা অলরেডি প্রমাণ করে দিয়েছি এক্সপেকটেশন অফ E1.23p সেটা হচ্ছে কত, 0। তাহলে ভেরিয়েন্স অফ E1.23p is same as expectation of E square 1.23p, একদমই ঠিক আছে, equals to expectation of x1 minus পুরোটা বসে গেল হোল স্কোয়ার, বোঝাই যাচ্ছে এইটা স্কোয়ার পুরো, ঠিক আছে?
এইবার আমরা আরেকটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন কনসিডার করছি। একটা কোভেরিয়েটকে ছেড়ে দিলাম, এক্সপি কে রাখলাম না, আমি নিয়ে গেলাম এক্সপি মাইনাস 1 পর্যন্ত। সেইটা করে ওয়ান সেকেন্ড আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন বার করছি। রেসপন্সটা x1, কোভেরিয়েটটা কারা? x2, x3, xp মাইনাস 1, এটা হচ্ছে আমার কোভেরিয়েটটা। ঠিক আছে, সেটা কত? x1.23p মাইনাস 1 হলো। তো বসিয়ে দিলাম গামা হ্যাট প্লাস ডেল্টা 2 হ্যাট x2 প্লাস ডেল্টা 3 হ্যাট x3 প্লাস ডেল্টা p মাইনাস 1 xp মাইনাস 1। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, লিস্ট স্কোয়ার এস্টিমেট ডেফিনেটলি, কিন্তু এই গামা আর এই আলফা সেম নয়। কারণ কি, এখানে লিস্ট স্কোয়ার এস্টিমেট করা হচ্ছে বেসড অন x1, x2, x3, x4, xp। এখানে কিন্তু লিস্ট স্কোয়ার এস্টিমেট বার করা হচ্ছে বেসড অন x1, x2, x3, x4, xp মাইনাস 1। এইভাবে, ওকে, এইভাবে বার করা হচ্ছে। তো করলাম। এখানেও একই স্ট্র্যাটেজিতে আমি ভেরিয়েন্স অফ e1.23p minus 1 বার করলাম, which is once again expectation of e square 1.23p minus 1। সেটা কত হবে once again? রেসিডুয়ালটা। সো দিস ইজ দ্য অরিজিনাল মাইনাস দ্য প্রেডিক্টেড, সো রেসিডুয়াল। স্কোয়ার যেহেতু হোল স্কোয়ার বসে গেল। ঠিক আছে, এইবার একটা গেম খেলছি। আমরা কিছু নতুন প্যারামিটার ডিফাইন করছি। আলফা প্রাইম, সেটা হচ্ছে গামা হ্যাট, এই গামা হ্যাটটা। বিটা 2 প্রাইম হচ্ছে ডেল্টা 2 হ্যাট, বিটা 3 প্রাইম হচ্ছে ডেল্টা 3 হ্যাট, আর বিটা পি মাইনাস 1 প্রাইম হচ্ছে ডেল্টা পি মাইনাস 1 হ্যাট, আর বিটা পি প্রাইম হচ্ছে 0। ঠিক আছে, করলাম। এইবার মজার ব্যাপার দেখ, this step is more than equal to this step। কেন কেউ বলতে পারবি এই লাইনটা কেন আমি লিখতে পারলাম? দেখে, লিস্ট স্কয়ার মিনিমাম হবে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। দেখ, ভালো করে যুক্তিটাকে বোঝ। এখানে আমি x1 কে করছি প্রেডিক্ট বেসড অন x2, x3, xp। এখানেও আমি x1 কে করছি প্রেডিক্ট বেসড অন x2, x3, xp। কিন্তু এখানে যখন আমি প্রেডিকশন করছি আমি ইউজিং দ্য লিস্ট স্কোয়ার এস্টিমেটস, বাট এখানে যখন আমি এস্টিমেট করছি আই এম নট ইউজিং লিস্ট স্কোয়ার এস্টিমেট। এবার কেউ বলতে পারে কেন? গামা হ্যাট, ডেল্টা 2 হ্যাট, ডেল্টা পি মাইনাস 1 হ্যাট তো লিস্ট স্কোয়ার এস্টিমেটই ছিল। অবশ্যই ছিল, কিন্তু এখানে লিস্ট স্কোয়ার এস্টিমেটটা বার করেছি কনসিডারিং x1, x2, x3, xp মাইনাস 1, আর এখানে আমি x1 কে করতে যাচ্ছি প্রেডিক্ট বেসড অন x2, x3, xp। পুরো কনটেক্সট তো এক নয়। সো এই যে প্যারামিটার এস্টিমেটগুলো আমি বসিয়েছি দে আর নট লিস্ট স্কোয়ার এস্টিমেট। বা লিস্ট স্কোয়ার এস্টিমেট মানে কি? টোটাল স্কোয়ার এররটা কম হবে ফর লিস্ট স্কোয়ার এস্টিমেট। এই যে দ্যাটস দি টোটাল স্কোয়ার এরর বেসড অন লিস্ট স্কোয়ার এস্টিমেট, এটা কম এসছে। আর যেখানে আমি লিস্ট স্কোয়ার এস্টিমেট ইউজ করিনি সেখানেই কিন্তু টোটাল স্কোয়ার এররটা অনেকটাই বেশি এসছে, সেই জন্যই মোর দ্যান ইকুয়াল টু। এইবার প্রতিটা প্যারামিটার আমি বসিয়ে দিলাম। এইবার এই লাইনটার মানে কি? একটু আগে লিখেছি, এই লাইনটার মানে হচ্ছে ভেরিয়েন্স অফ e1.23p minus 1। বোথ সাইডে আমি একটা মাইনাস মাল্টিপ্লাই করেছি, ফলে ইনইকুয়ালিটি ঘুরে গেছে। বোথ সাইডে আমি এক যোগ করেছি, ইনইকুয়ালিটি ঘোরেনি। আর নিচে আমি একটা ভেরিয়েন্স অফ x1 ডিভাইড করেছি। এবার ফর্মুলা 1 মাইনাস ভেরিয়েন্স অফ e1.23p বাই ভেরিয়েন্স অফ x1 মানে কি? দিস ইজ ডেফিনেটলি রো স্কোয়ার 1.23p। আর এখানে কিন্তু আমি p মাইনাস 1 অব্দি নিয়েছি, তাহলে এটা কার ফর্মুলা হবে? রো স্কোয়ার 1.23p মাইনাস 1। একবার হাতে করে লিখলে এইসব প্রমাণ জাস্ট জল ভাতের মতো লাগবে।
অ্যাকচুয়ালি ভেরি প্রিটি সিম্পল, কোনোভাবেই টাফ লাগবে না। ঠিক আছে, আশা করি মোটামুটি বুঝতে পারলি কি বলা হলো। বুঝতে না পারলে আরেকবার শুনবি ভিডিওটা। ওকে, এইবার অঙ্ক করতে বলছে। এই অঙ্কটা পরীক্ষায় 9 9 করে বার 5 6 তো এসছে। এই প্রুফটা অত যদি কারো মাথায় না ঢোকে আমি বলবো লোড নেওয়ার দরকার নেই, কারণ পরীক্ষা এলে কি টুকতেই হবে। এখন তো আর ওইসব বাজার নেই যে বিরাট কনসেপ্ট চাই, কনসেপ্ট কিং হতে হবে। আর এই কনসেপ্টটা থাকা না থাকা ইমেটেরিয়াল, মানে নট আ ভেরি বিগ ডিল, বাট যে কনসেপ্টটা আমার ফ্লেভারটা আমায় নিতে হবে কনসেপ্টের, সেটাই মেন। সহজ কথা, মোর কোভেরিয়েট মোর ইনফরমেশন মোর কোরিলেশন, লেসার কোভেরিয়েট লেসার ইনফরমেশন লেসার কোরিলেশন। এক লাইনের কনসেপ্ট এক লাইনে নাও, বাকি প্রুফ ভুলে যাও। নিউ নর্মাল এটাই ভালো জিনিস। ঠিক আছে, এনিওয়েজ এই অঙ্কটা একটা র্যান্ডম ভেক্টরের জন্য কোরিলেশন ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, বলছে মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট কত হবে বার করতে হবে। এটা পি ক্রস পি ম্যাট্রিক্স। ডিটারমিন্যান্ট অফ আরটা পুরো বার করেছি, কিভাবে করেছি আর দেখছি না। ঠিক আছে, এলো আর টু মানে কি, এই রিজিয়নটা। এবার মজার ব্যাপার, আর 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 টু ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা পুরোপুরি সেম, জাস্ট আর ম্যাট্রিক্সটা হচ্ছে পি ক্রস পি ম্যাট্রিক্স, আর আর টু ম্যাট্রিক্সটা পি মাইনাস ওয়ান ক্রস পি মাইনাস ওয়ান, আর কোনো তফাৎ নেই। ফলে ডেটারে যে উত্তরটা পেয়েছি, ডেটার টু বার করতে গিয়ে জাস্ট পি এর জায়গায় পি মাইনাস ওয়ান বসিয়ে দিলে কাজ শেষ। তা খেয়াল কর, পি এর জায়গায় বসছে পি মাইনাস ওয়ান, মাথার ওপরেও তাই, পি এর জায়গায় বসছে কত, পি মাইনাস ওয়ান। এন্ড অফ স্টোরি লাইন। একটু জাস্ট বুঝে গেলে মাল্টিভেরিয়েট জাস্ট জল ভাতের মতো। এরপর আমরা আসবো মাল্টিভেরিয়েট নর্মালে, আরো ভালো লাগবে, আরো মজার টপিক। এবার ফাইনালি আমাকে বলছে মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করতে হবে, which is rho 1.23p square root 1 minus ডেটার বাই ডেটার টু ফর্মুলা। ডেটার পেয়ে গেছি, ডেটার টু পেয়ে গেছি, ফর্মুলা বসিয়ে ক্যালকুলেট করেছি, উত্তর পেয়েছি, ব্যাস। যদি পরীক্ষায় দিয়ে দেয় একটু টুকাটাকে দিবি। এটা এই অঙ্কটা বহুবার দিয়েছে পরীক্ষায়, সিউর পেপার যখন নিয়ে বলবো দেখতে পাবি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি অঙ্ক। আরো অঙ্ক আছে সিউর, সেসব আমার নোটসে লাস্টে লেখা আছে। ঠিক আছে, ওকে। এই যে অনেক অঙ্ক আছে আরো। এই যে রেজাল্টগুলো আছে, এগুলো এগুলো হচ্ছে ডাইনোসর জমানার রেজাল্ট। এই রেজাল্টগুলো একদম মানে প্রুফ করার চেষ্টাও করবি না। এই সব রেজাল্ট ডাইনোসর জমানার রেজাল্ট, প্রচুর প্রচুর রেজাল্ট আছে, বলে দেবো, বুঝিয়ে বলে দেবো কিভাবে করতে হবে, ব্যাস। ওকে, সো কালকের মধ্যে এই জায়গাটা শেষ হয়ে যাবে। ওকে, এনিওয়েজ তো বলছি আমি একটু পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্ট ব্যাপারটা কি বলছি। একটা মজার গল্প দিয়ে শুরু করি। ধরা যাক একটা 3 জনের ফ্রেন্ডস গ্রুপ আছে। ওকে, এ বি সি 3 জন। এবার অবভিয়াসলি 3 জন এক জায়গায় বসলে যে কথাটা হয়, একজন যদি প্রেজেন্ট না থাকে তাহলে ন্যাচারালি কথাটা চেঞ্জ হতে পারে। হতে পারে এবিসি বি কোথাও প্রেজেন্ট নেই, এ আর সি এক জায়গায় এসছে। হতে পারে এ আর সির মধ্যে মারাত্মক লেভেলে ভালো কথাবার্তা হলো,
হতে পারে এ আর সির মধ্যে একদম কথাবার্তা হলোই না, বা হতে পারে এ আর সির মধ্যে সেই সেম লেভেলে কথা হলো যা বি থাকলে হয়। ঠিক আছে, তাহলে মজার ব্যাপার, এর সঙ্গে বি আর সির যা সম্পর্ক, এর সঙ্গে সি এর সম্পর্ক কিন্তু ডিফার করতে পারে যদি আমি বি কে বাদ দিয়ে দিই। হ্যাঁ কি না? এই প্রবলেমটা রিয়েলিস্টিক? যেটা বললাম, আগে বল প্রবলেমটার ফ্রেমিংটা বুঝতে পারলি কিনা। এটা আগে বল, প্রবলেমের ফ্রেমিংটা বোঝা গেল কিনা বলা যায়। শুনতে পাচ্ছি না। ওকে, এবার মাল্টিভেরিয়েটের ক্ষেত্রে কি করে এই প্রবলেমটা অ্যারাইজ করছে সেটা একটু আমরা এবার দেখব। দেখ, এইসব অঙ্ক ফঙ্কে পরে আসবো। ইনফ্যাক্ট এই অঙ্কটা পুরোটাই একটা বেকার অঙ্ক, পাতা পাতা করা আছে বাট কাজে লাগবে না কিচ্ছু। আগে মেন গল্পটা আমি বলছি। দেখ, এই স্টোরি লাইনটা কি করে মাল্টিভেরিয়েটের ক্ষেত্রে আসবে? এই হচ্ছে একটা র্যান্ডম ভেক্টর x1 x2 x3 xp। এতক্ষণ ধরে আমি x1 এর সঙ্গে অ্যাজ আ হোল x2 x3 xp এর সম্পর্ক দেখছিলাম থ্রু মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট। ওকে, কিন্তু এখন আমি x1 এর সঙ্গে x2 এর কি সম্পর্ক দেখতে আগ্রহী। এবার কেউ বলতেই পারে x1 x2 সম্পর্ক দেখার জন্য ওদের মধ্যে পাতি কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করতে পারি। অফকোর্স পারি, কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু এটা র্যান্ডম ভেক্টর, x1 x2 এর মধ্যে যে সম্পর্ক আমরা বার করব তার মধ্যে x3 x4 xp এরও একটা কন্ট্রিবিউশন মিশে থাকবে। যে গল্পটা করছিলাম ফ্রেন্ডস গ্রুপ নিয়ে, এবিসি তিনটে ফ্রেন্ড, এ আর সি এর ফ্রেন্ডশিপের মধ্যে বি এর একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট থাকবে। তাই যদি আমি এ আর সি এর মধ্যে বন্ধুত্বের স্ট্রেংথকে মাপতে যাই, উই হ্যাভ টু এলিমিনেট বি, অর্থাৎ বি এর যাবতীয় এফেক্টকে ছেঁটে বাদ দিয়ে এ আর সির মধ্যে আমাকে একটা সম্পর্কের স্ট্রেংথ বা স্ট্যামিনা বের করতে হবে। এখানেও গল্পটা তাই, শুধু যদি আমি x1 আর x2 এর মধ্যে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে যেতাম, তার মধ্যে x3 x4 xp এর একটা কন্ট্রিবিউশন থ্রু আউট দ্য টাইম মিশে থাকতো। তাহলে কি করতে হবে? in order to find the actual correlation between
x1 and x2. We need to eliminate the effect of x3, x4, xp. কি করতে হবে? আমাদের x1 x2 এর মধ্যেকার কোরিলেশনকে খুঁজে বার করতে হবে, যেখানে x3 x4 xp বাকি কোভ্যারিয়েন্ট গুলোর এফেক্টটাকে আমাকে নালিফাই করতে হবে। অতি কঠিন কাজ। কিভাবে করা যাবে? করতে হবে খুবই একটা ইনডিরেক্ট পদ্ধতিতে। দেখা যাক এটা রিয়েল লাইফ স্টোরি দিয়ে ব্যাখ্যাটাকে করা যায় কিনা। কারণ মাল্টিভেরিয়েটের ম্যাথামেটিক্সে গিয়ে গোলক ধাঁধায় পড়ার থেকে একটা রিয়েল লাইফ গল্পে ব্যাপারটাকে বুঝে নেওয়া ভালো। দেখ, তো এখানে আমি এ আর সি এর মধ্যে কতটা কোরিলেশন আছে মাপার চেষ্টা করছি। কোরিলেশন মানে মতের অমিল, অর্থাৎ পজিটিভ কোরিলেশন, আর মতের উল্টো বললাম, মতের মিল মানে হচ্ছে পজিটিভ কোরিলেশন, আর মতের অমিল মানে হচ্ছে নেগেটিভ কোরিলেশন, তাই তো? কিন্তু আমি এখানে বি এর এফেক্টটাকে এলিমিনেট করব। কিভাবে? দেখ, আশা করি এরকম এক্সাম্পলে কেউ অফেন্ড হয়ে যাবে না। অফেন্ড হলেও আমার কিছু করার নেই, কারণ এর থেকে ভালো এক্সাম্পল আমার মাথায় আর ক্লিক করছে না। করতে হবে সম্পূর্ণ ইনডিরেক্টলি। আমি দেখব এর সঙ্গে বি এর কতটা খারাপ সম্পর্ক, ডিস্টেন্স। আমি দেখব বি এর সঙ্গে সি এর কতটা খারাপ সম্পর্ক, অর্থাৎ বি কে এ কোন কোন কারণে অপছন্দ করে পার্সোনালি। উল্টো দিকে আমি দেখব সি বি কে কোন কোন কারণে অপছন্দ করে। অপছন্দ মানেই তো ডিফারেন্স, ডিস্টেন্স। এইবার আমি দেখব এ আর বি এর মধ্যে যে যে কারণে ডিস্টেন্স, আর বি আর সি এর মধ্যে যে যে কারণে ডিস্টেন্স, ওই কারণগুলোর মধ্যে কতটা স্ট্রেংথ আছে, ওই কারণগুলোর মধ্যে কতটা কমন ভাইবস আছে। যদি ওই কারণগুলোর মধ্যে কমন ভাইবস চলে আসে, তার মানে আমি বুঝবো, কি বুঝবো? এ আর সির মতের একটা ভালো মিল আছে। অর্থাৎ অন্য লোকের সম্বন্ধে ব্যাকবিচ করতে যদি আমার খুব ভালো লাগে, তার অবর্তমানে, তার মানে বুঝতে হবে এ আর সির মধ্যে সত্যি ভালো সম্পর্ক, এলিমিনেটিং দ্য এফেক্ট অফ বি। কারণ এরও বির সম্বন্ধে বিচিং করতে ভালো লাগছে, সি এরও বির সম্বন্ধে বিচিং করতে ভালো লাগছে, একসঙ্গে বসে বিচ করতে আমার খুব ভালো লাগছে। এবার বিচিং করতে গিয়ে আসে এ আর বির মধ্যে যত মতের অমিল তত ডিস্টেন্স, বি আর সির মধ্যে যত মতের অমিল তত ডিস্টেন্স। আমি দেখতে চাইছি ডিস্টেন্সটা কতটা কানেক্টেড। সেইভাবে আমি এ আর সি এর মধ্যে কতটা স্ট্রেংথ আছে এলিমিনেটিং বি, সেটাকে পেতে পারি। ফিলোসফি, সেই ফিলোসফিটা দিয়েই আমাকে এই পার্শিয়াল একটা কোরিলেশন কোএফিশিয়েন্ট বের করতে হবে। কিভাবে করব? এখানে আমি x1 আর x2 এর মধ্যে কোরিলেশন বের করতে চাই, এলিমিনেটিং x3 x4 xp। ঠিক আছে? তো কি করছি আমি? আগে আমি দেখছি x1 এর সঙ্গে এদের কত ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক মানে কি? আমি বার করছি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন অফ x1 বেসড অন x3 x4 xp। অর্থাৎ আমি x1 কে করতে চাইছি প্রেডিক্ট বেসড অন x3 x4 xp। এখানেও তাই, এ আর বি
দুই বন্ধু সুসম্পর্ক মানে কি? ভাই তুই আমায় কত ভালো বুঝিস, আর তুই আমায় কত ভালো প্রেডিকশন করিস। যত ভালো বুঝবে তত ভালো হবে প্রেডিকশন। দিস ইজ দ্য বেস্ট প্রেডিক্টর বেসড অন x3 x4 xp। আর কিছু লিখলাম, সাম আলফা হ্যাট প্লাস বিটা 3 হ্যাট x3 প্লাস বিটা 4 হ্যাট x4, এই করতে করতে বিটা পি হ্যাট xp। এটা করলাম। এইবার আমি দেখব কতটা মতের অমিল। কি করে মতের অমিল পাওয়া যাবে? রেসিডুয়াল। দিস ইজ দ্য ডিফারেন্স। আমি x1 কে করতে চাইছি প্রেডিক্ট বেসড অন x3 x4 xp। x1 এর সঙ্গে ওর ডিফারেন্স মানে কি? যদি আমি প্রেডিকশন করতে যেতাম তাহলে অরিজিনালের সঙ্গে কতটা গ্যাপ, দ্যাটস দ্য রেসিডুয়াল। অর্থাৎ x1 কে যদি আমি করতে চাই প্রেডিক্ট বেসড অন x3 x4 xp, তাহলে কতটা ফাঁক থেকে যাচ্ছে সেই আন্ডারস্ট্যান্ডিং। দুই বন্ধুর আন্ডারস্ট্যান্ডিং ডিস্টেন্স যা, x1 কে যদি আমি করতে চাই প্রেডিক্ট, তাহলে তার ডিস্টেন্সটা হচ্ছে কি রেসিডুয়ালটা। এবার কি করছি আমি? x2 কে করছি প্রেডিক্ট বেসড অন x3 x4 xp। তার জন্য দ্যাটস দ্য নোটেশন। সাম গামা হ্যাট প্লাস ডেল্টা 3 হ্যাট x3 প্লাস ডেল্টা 4 হ্যাট x4 প্লাস ডেল্টা পি হ্যাট xp। এখানেও একই জিনিস। x2 এর সঙ্গে বাকিদের কতটা আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ আছে সেটা হচ্ছে বাকিদের দিয়ে x2 কে করতে গিয়ে প্রেডিক্ট আমি কতটা রেসিডুয়ালে দাঁড়িয়ে আছি। once again নোটেশনটা কি? e2.34p original x2 minus the predicted x2.34p। এবার আমি আবার চলে যাচ্ছি বন্ধুর এক্সাম্পলটাতে। এ আর বির মধ্যে কতটা ডিস্টেন্স আর বি আর সির মধ্যে কতটা ডিস্টেন্স আমি দেখবো আগে। এখানে আমি তাই দেখলাম x1 এর সঙ্গে x3 x4 xp এর কতটা ডিস্টেন্স, রেসিডুয়াল যত সেটা হচ্ছে একটা ডিস্টেন্সের মেজার। কতটা দূরে দাঁড়িয়ে আছে রেসিডুয়াল যা পড়ে আছে ততটা ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে। দেন আমি কি দেখলাম? x2 এর সঙ্গে x3 x4 xp এর কতটা রেসিডুয়াল ডিস্টেন্স দাঁড়িয়ে আছে। এইটা। এইবার আমি কি বলেছিলাম? কি করে এ আর সির মধ্যে কোরিলেশন বার করতে পারি, এলিমিনেট করব বি কে। যদি ডিস্টেন্সের কারণগুলো খুব যোগাযোগপূর্ণ হয় তাহলে কি বুঝবো আমি? এ আর সির মধ্যে একটা হাই পজিটিভ কোরিলেশন আছে। আর যদি ডিস্টেন্সের কারণগুলো উল্টো ভাবে কানেক্টেড হয়, মানে ধরা যাক এ আর বির মধ্যে ডিস্টেন্সের কারণ হচ্ছে বি এর সাদা রং পছন্দ হয়, আর বি আর সির মধ্যে ডিস্টেন্সের কারণ হচ্ছে বি এর সাদা রং পছন্দ তাই সি এর ওকে পছন্দ নয়। সেক্ষেত্রে দুটো ডিস্টেন্সের কারণ হচ্ছে অপোজিট ডিরেকশন। আর ডিস্টেন্স কখন একই দিকে? বি এর পার্টিকুলারলি যে সিরিজটা পছন্দ নয় সেটা এর বিশাল পছন্দ, সেই একই সিরিজ সি এরও পছন্দ, আর সেই নিয়ে বি আর সি এর মধ্যে ঝামেলা। সেক্ষেত্রে ডিস্টেন্সের কারণগুলো কোরিলেটেড, সো তখন একটা পজিটিভ কোরিলেশন পাওয়া যাবে। বাট এ আর সির মধ্যে অ্যাকচুয়াল কতটা কোরিলেশন আছে বি কে বাদ দিয়ে সেটা জানার জন্য আমি এ থেকে বি এর ডিস্টেন্স আর বি থেকে সি এর যে ডিস্টেন্স তারা কতটা কোরিলেটেড কজ ওয়াইজ সেটাকে আমি ট্র্যাক করছি। এখানেও তাই করলাম। x1 এর সঙ্গে x3 x4 xp এর কতটা ডিস্টেন্স, কতটা গ্যাপ, কতটা রেসিডুয়াল সেটাকে ট্র্যাক করলাম। দেন আমি x2 এর সঙ্গে x3 x4 xp এর কতটা ডিস্টেন্স, কতটা গ্যাপ সেটাকে আমি ট্র্যাক করলাম।
দিয়ে আমি ফাইনালি কোরিলেশন বার করতে চাই x1 x2 এর মধ্যে, eliminating the effect of x3 x4 xp, that's the notation. এই নোটেশনটা আসবে কি করে? This is actually the correlation coefficient between x1 এর সঙ্গে 3,4p এর কতটা ডিস্টেন্স সেইটা, আর x2 এর সঙ্গে x3 x4 xp এর কতটা ডিস্টেন্স, তাদের যা গ্যাপ সেটা। সরি, নোটেশনটা ভুল লিখেছি আমি। এই যে E1.34p, ঠিক আছে? আর x2 এর সঙ্গে বাকি x3 x4 xp এর কতটা গ্যাপ, সেই গ্যাপগুলো কতটা কোরিলেটেড সেইটা আমি সিম্পলি মাপবো, which is nothing but covariance between নিচে কি হবে, স্কোয়ার রুট যা কোরিলেশনের ফর্মুলা তাই, এই যেটা এলো তাকে বলা হয় partial correlation coefficient between x1 and x2 eliminating the effect of x3 x4 xp। এটা একটা নেগেটিভ অ্যাপ্রোচ করে পাওয়া জিনিস যে x1 এর সঙ্গে x3 x4 xp এর কতটা ডেভিয়েশন, দেন দেখলাম x2 এর সঙ্গে x3 x4 xp এর কতটা ডেভিয়েশন, দিয়ে দেখছি ওই ডেভিয়েশনটা কতটা কোরিলেটেড। যদি ডেভিয়েশনটা কোরিলেটেড হয় তার মানেই আমরা বলছি x1 x2 হবে কোরিলেটেড, যেখানে x3 x4 xp এর কোনো এফেক্ট থাকবে না, তাকে আমি এলিমিনেট করে দিয়েছি। এবিসি তিনজনে আছে, এর সঙ্গে বি এর কি নিয়ে ঝগড়া আর বি এর সঙ্গে সি এর কি নিয়ে ঝগড়া, যদি ওই ঝগড়ার কারণটা ম্যাচ করে যায় তাহলে এ আর সি একসঙ্গে বসে বি কে নিয়ে যথেচ্ছ গালিগালাজ করতে পারবে, অর্থাৎ এ আর সির মধ্যে দুর্দান্ত বন্ডিং তৈরি হচ্ছে, এলিমিনেটিং দ্য এফেক্ট অফ বি। সেই একই ফিলোসফি এখানে ইউজ করে আমি কি তৈরি করে ফেললাম, পার্শিয়াল কোরিলেশন কোএফিশিয়েন্ট। বাকি ম্যাথামেটিক্সটা করে অঙ্ক করে কালকেই এই টপিকটা ক্লোজ করে দেবো। নেক্সট উইকে মাল্টিভেরিয়েট নর্মাল আর মাল্টিনোমিয়াল করলে আমার মাল্টিভেরিয়েট সিলেবাস শেষ।